হ্যালো, কেমন আছেন সবাই? গডফাদার পার্ট 1 এবং পার্ট 2 আর আজকে সবশেষের পার্ট 3। আজকের এই মুভিটার মাধ্যমেই শেষ হতে যাচ্ছে গডফাদারের অধ্যায়। তবে যদি আপনি এখনও পার্ট 1 এবং পার্ট 2 দেখে না থাকেন তবে প্লিজ সেগুলো দেখে আসুন। যেমনটা আমরা সবাই জানি, পার্ট 2তে মাইকেল কর্লিওনি গডফাদার হয়ে গিয়েছিল এবং ওর সমস্ত শত্রুকে সে একে একে শেষ করে দিয়েছিল। এমনকি বিশ্বাসঘাতকতা করা তার ভাইকেও মেরে ফেলেছিল সে। কিন্তু সময় তো গড়িয়ে চলবেই তার নিয়ম মতো, তাই সময়ের সাথে সাথে মাইকেলও একসময় বৃদ্ধ হয়ে গিয়েছিল। তবে এরপরে গডফাদারের মুকুটটা কার উপরে অর্পিত হতে চলেছিল এবং কে হতে চলেছিল পুরো পৃথিবীর পরবর্তী রাজা। চলুন আজকের মুভির মাধ্যমে আমরা সেই বিষয়টা জানতে চেষ্টা করি এবং গডফাদারের রীতি টানি। বন্ধুরা, গডফাদারের সব শেষ মুভিটার কাহিনী শুরু হয় নিউ ইয়র্কে 1979 সালের পর। আন্ডারওয়ার্ল্ডের ডন মাইকেল কর্লিওনি বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং তার বয়স 60 পেরিয়ে গিয়েছে। এই বয়সে সে তার বড় ভাই ফ্রেডো এবং আরও না জানি কত লোকের জীবন নেয়ার কারণে ভীষণ অনুশোচনায় ভুগছিল সে। ফলে মাইকেল তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার বাবার ভিটো নামে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন রান করতে শুরু করে, যার মাধ্যমে সে দুস্থ মানুষদেরকে সাহায্য করত। এই ভালো কাজের বদৌলতে মাইকেল বহু লোকের কাছেই একজন সম্মানিত মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিল। এমনকি তার এই কাজের জন্য চার্চও তাকে সম্মানিত করেছিল। মাইকেলের কাছে ধন সম্পদ সবই থাকা সত্ত্বেও তার জীবনে অপূর্ণতা ছিল পরিপূর্ণ, কারণ তার পরিবার বলে কিছুই আর অবশিষ্ট ছিল না। তার স্ত্রী কাই বাচ্চাদের নিয়ে আলাদা থাকতেন। মা, বাবা, ভাই একে একে বিদায় নিয়েছিল সবাই তার চোখের সামনে থেকে। তাই তাকে হতাশ হয়ে একা একাই জীবনটা পার করতে হচ্ছিল। একদিন একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাইকেল তার স্ত্রীকে আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে মাইকেল মূলত তার ছেলে অ্যান্টনি এবং মেয়ে মেরির সাথে অনেকদিন পর একত্রিত হতে চাইছিল। তো এত বছর পর পরিবারকে নিজের কাছে পেয়ে মাইকেল অত্যন্ত খুশি হয়েছিল এবং প্রায় 20 বছর পর সে আবার তার স্ত্রীর সাথে প্রথম কথা বলেছিল। তো সেই অনুষ্ঠানে কাই অ্যাডামস ওকে বলে ওর ছেলে খুবই ভালো একজন মিউজিশিয়ান হয়েছে এবং সে অপেরা সিঙ্গার হতে চায়। এ কথা শুনে মাইকেল ভাবে, গডফাদারের ছেলে এখন স্টেজে গান গাইবে? এটা তো খুব ভালো কথা নয়। আসলে মাইকেল ওর ছেলেকে উকিল বানাতে চাইতো, কিন্তু অ্যান্টনি আইন নিয়ে পড়তে চাইতো না। আর এদিন মাইকেল তার ছেলেকে এটার বিষয়ে পরামর্শ দেয়, কিন্তু অ্যান্টনি তার বাবাকে সোজাসুজি না করে দেয় এবং এরপর সেখান থেকে সে বেরিয়ে যায়। এই ঘটনায় মাইকেল কিছুটা অখুশি হলেও কায়ের একটা কথায় সে অনেক কষ্ট পায়। মাইকেলের স্ত্রী তাকে বলে, তোমার ছেলে জানে যে তুমি মানুষ নও, একটা জানোয়ার। ও তোমাকে আর তোমার বিজনেসকে ঘৃণা করে। অ্যান্টনি খুব ভালো করে জানে তুমি কিভাবে তোমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। এটা ভুলেও ভেবো না যে ও কিছু জানে না। তোমার প্রত্যেকটা কুকীর্তি সম্পর্কে খুব ভালো ধারণা রাখে অ্যান্টনি। তবে এটা ভালো একটা ব্যাপার যে তোমার মেরি এখনও তেমন কিছু তোমার ব্যাপারে জানে না, তাই তার কাছে তোমার যথেষ্ট সম্মান রয়েছে। ও তোমাকে এখনও অনেক ভালোবাসে। এসব বলে কাই সেখান থেকে চলে যায়। তবে মেরির কথা শুনে মাইকেলের ভীষণ খুশি হয় এবং এরপরে নিজের মেয়েকে একটা চেক ধরিয়ে দিয়ে সেটাকে ডোনেশনের জন্য চার্জে দিতে বলে। সেদিনের সেই পার্টিতে ভিনসেন্টও ছিল এবং এই ভিনসেন্ট ছিল সানির ছেলে। যদিও আইন অনুসারে ভিনসেন্ট কার্লিওন পরিবারের সদস্য ছিল না, কিন্তু ওর নজরে মাইকেল ছিল বাবার চাইতেও বড় কিছু। মাইকেলের মতোই হতে চাইতো ভিনসেন্ট। সেদিন সন্ধ্যায় মাইকেলের কাছে অ্যান্টাবেলো নামে একজন লোক দেখা করতে আসে। এই লোকটা ছিল মাইকেলের বাবা ভিটোর অনেক পুরনো একজন সঙ্গী। ওনার মাইকেলকে নিয়ে ভীষণ চিন্তা হতো, যেহেতু সে তার বাবার চেয়েও ভালো নাম কামিয়েছিল। তাই সেদিন অ্যান্টাবেল ডোনেশনের জন্য ভিটোর ফাউন্ডেশনে 10 লাখ টাকার একটা চেক দেয়। সেই পার্টিতে ভিনসেন্টের একটা মেয়ের সাথে দেখা হয়। এই মেয়েটা ছিল একজন টিভি রিপোর্টার। মেয়েটা চাইছিল যেভাবেই হোক মাইকেলের একটা ইন্টারভিউ নিতে। এটা জানতে পেরে ভিনসেন্ট তাকে হেল্প করতে পারবে বলে তার সাথে একটু মৌজমাস্তি করার চেষ্টা করে। তো এর মধ্যে সেখানে জয়ী জেসা নামে একজন মাইকেলকে এসে বলে, তোমার ভাতিজা সানির অবৈধ ছেলে এবং সে কিন্তু আমাকে খুব বিরক্ত করছে, তাই ভালো হয় তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দাও। জয়ীর কথার উত্তরে মাইকেল তাকে বলে, আরে না, ও তো এখনো বাচ্চা ছেলে, ও এমন কি ভুল কাজ করেছে? দাঁড়াও, আমি ওর সঙ্গে কথা বলছি। এরপর মাইকেল সেখানে ভিনসেন্টকে ডেকে নেয়। মাইকেল ভিনসেন্টকে প্রশ্ন করে, জয়ীর সাথে তোমার কি এমন শত্রুতা? তুমি ওকে বিরক্ত করছো কেন? চাচার কথার উত্তরে ভিনসেন্ট বলে, আঙ্কেল, আমি অকারণেই যে কাউকে বিরক্ত কেন করতে যাব? আপনি তো জানেনই দাদা অর্থাৎ ভিটো কার্লিওনি নেশা জাতীয় কোনো দ্রব্যই একেবারে পছন্দ করতেন না, কিন্তু জয়ী এটা নিয়ে কারবার চালাচ্ছে।
ওকে হাজারবার মানা করা সত্ত্বেও সে তার ব্যবসা এখনো বেআইনিভাবেই করে যাচ্ছে। আমি ওনাকে সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জয়ী এক পর্যায়ে দাদাকে গালি দিতে শুরু করলো। ভিনসেন্টের এইসব কথা শুনে মাইকেল তাকে একটু জোরেই ধমক দেয় এবং বলে, যা হবার হয়ে গেছে, এখন তুমি জলদি জয়ীর কাছে ক্ষমা চাও। মাইকেলের কথায় ভিনসেন্ট যখন জয়ীর সাথে গলা লাগিয়ে তার কাছে ক্ষমা চায়, তখন জয়ী ভিনসেন্টের কানে কানে তাকে এবং তার মাকে তুলে গালি দেয়। আর যেটা শুনে ভিনসেন্টের মাথা খারাপ হয়ে যায় এবং সে জোরে জয়ীর কান কামড়ে ধরে। মাইকেলকে ভিনসেন্টের এই রাগের জন্য বরাবরই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতো, কিন্তু অনেকটা সৎ হওয়ায় এই ছেলেটার প্রতি তার মায়া জন্মেছিল, তাই সে তাকে কিছু বলতে পারে না। তো বিষয়টাকে কোনোভাবে সামাল দিয়ে মাইকেল এরপর ফ্যামিলির ছবি তুলতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। মাইকেল এ সময় তার সাথে ওর স্ত্রী কাই, ছেলে অ্যান্টনি এবং মেয়ে মেরিও ছিল, কিন্তু দেখা যায় ভিনসেন্ট একটা জায়গায় নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে। আর এই বিষয়টা মাইকেলের একদমই ভালো লাগে না, তাই সে ভিনসেন্টকেও ডেকে নেয় তাদের সাথে ছবি তুলতে। আর চাচার এই সিদ্ধান্তে ভিনসেন্ট ভীষণ খুশি হয়, তাই সে মাইকেলের পাশে গিয়ে দাঁড়ায়। মাইকেলের পাশে দাঁড়িয়ে অনেক ভালো অনুভব হয় ভিনসেন্টের। তার এমন মনে হতে থাকে মাইকেল হয়তো তাকেও তার পরিবারের একজন সদস্যই মনে করে। সেদিন রাত্রে ভিনসেন্ট সেই টিভি রিপোর্টারের সাথে যখন ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল, ঠিক তখন দরজায় কারো কড়া নাড়ার শব্দ হয়। ফলে মেয়েটা দরজা খুললে একজন আগন্তুক মেয়েটির গলায় ছুরি ধরে তাকে শান্ত থাকতে বলে। আসলে এই লোকগুলো এসেছিল ভিনসেন্টকে মেরে ফেলার জন্য। মেয়েটিকে যে জিম্মি করেছিল তার সাথে আরেকজন সঙ্গী ছিল। সেই সঙ্গীটা এবার ঘরের মধ্যে ঢুকে বিছানায় শুয়ে থাকা ভিনসেন্টের ওপর একের পর এক গুলি চালাতে থাকে। কিন্তু ভিনসেন্ট আগেই জানতো এরকম কিছু একটা ঘটতে পারে, তাই সে একটু আগেই উঠে গিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তো ভিনসেন্টকে গুলি পড়ার পর সেই লোকটা যখন দেখতে পায় বিছানাটা খালি, তখন সে চমকে গিয়ে যখন পিছনে ফিরে তাকিয়েছে, তখন পেছন থেকে ভিনসেন্ট তাকে খুন করে ফেলে। এরপর মেয়েটিকে জিম্মি করা লোকটির দিকে বন্দুক তাক করে ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে তাকে এখানে কে পাঠিয়েছে। লোকটির সঙ্গীর মৃত্যু দেখে এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল সে, তাই সে এরপর বলে জয়ী তাকে পাঠিয়েছে। কিন্তু এটা বলার সাথে সাথেই সেই লোকটাকে ভিনসেন্ট খুন করে সেখানে। পরবর্তীতে এই বিষয়টা যখন মাইকেল জানতে পারে, তখন সে ভিনসেন্টকে প্রশ্ন করে, তুমি জয়ীর পাঠানো ওই দুজন লোককে কেন মারলে? ভিনসেন্ট উত্তর দেয়, আঙ্কেল, ওরা দুজন রাত্রে মারতে এসেছিল আমাকে, তাই আমি যদি ওদের না মারতাম তাহলে হয়তো এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এই সব কিছুর পেছনে জয়ী আছে, আর এখন আমি ওকেও আর জীবিত রাখতে চাইছি না। তার কথা শুনে মাইকেল এবার ভিনসেন্টকে বোঝায়, দেখো, এত তাড়াহুড়া ভালো নয়। তোমার বাবাকেও এরকম তাড়াহুড়া করতে গিয়েই নিজের জীবন দিতে হয়েছে। হ্যাঁ, রাগ করা জরুরি, রাগ থাকাটাও ভালো, কিন্তু সঠিক জায়গায় সেই রাগটা দেখানো উচিত। কাজেই এখন শান্ত থাকা আর আমার পরবর্তী আদেশের অপেক্ষা করা, এটাই তোমার একমাত্র কাজ। তো মাইকেলের কথায় এ সময় শান্ত হতে দেখা যায় ভিনসেন্টকে। পরের দিন সকালে মাইকেলের সাথে দেখা করতে আসে একজন যাজক। তিনি মাইকেলকে এসে বলে, চার্চে দান করা সকল অর্থই ভ্যাটিকান ব্যাংকে ডিপোজিট করা হয়, কিন্তু কিছুদিন ধরে আমার কিছু পার্টনার ওই টাকার কারসাজি করতে শুরু করেছে, ফলে ব্যাংক ঋণে ডুবে গিয়েছে। তাই সময় থাকতে যদি ব্যাংকে ভালো অ্যামাউন্ট ডোনেশন না দেওয়া যায়, তাহলে হয়তো ব্যাংকটা দেউলিয়াই হয়ে যাবে, যার ফলে আমাদের চার্চ, স্কুল, হসপিটাল এবং মনেস্ট্রিতে যাওয়া অনেকগুলো টাকা আটকে যাবে, সব কাজ একেবারে বন্ধ হয়ে যাবে। তাই আমি আপনার কাছে আবেদন করছি, আপনি একটা ভালো অ্যামাউন্টের অর্থ ভ্যাটিকান ব্যাংকে ইনভেস্ট করুন, যাতে ওই ব্যাংকটা আবার স্থিতিশীল হয়, আর এর ফলে আপনি সমাজের কাছে একজন বড় মানুষ হিসেবে পরিচিতি পাবেন। মাইকেলের কাছে চার্চের এই পরামর্শটা বেশ ভালো লাগে, আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে এটা ভেবে মাইকেল এই সুযোগটা নিতে চায়। তবে এই কাজটা করা এতটাও সহজ ছিল না, কারণ মাইকেল যখনই ব্যাংকে সকল ঋণ ঘুচিয়ে সেটা কেনার প্রস্তাব দেয়, তখন কিছু লোকজন এটার বিরোধিতা শুরু করে। তারা বলতে থাকে, মাইকেল তো ইললিগ্যাল কাজ করে টাকা কামায়, আর এই কালো টাকা দিয়ে চার্চের ভালো কখনোই হতে পারে না। যদি সত্যিই মাইকেল চার্চের জন্য কিছু করতেই চায়, তাহলে তাকে সবার আগে ইললিগ্যাল বিজনেসগুলো ছাড়তে হবে এবং এরপর সে ব্যাংক নিয়ে কারবার করতে পারবে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মাইকেলকে তার মেয়ে মেরির সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে দেখতে পাই। মাইকেল ভীষণ কনফিউজ হয়ে পড়েছিল, সে বুঝতে পারছিল না এখন কি করবে সে। তো বাবার সাথে কথা শেষ করে মেরি ভিনসেন্টের সাথে দেখা করতে যায়, যেখানে মেরিওকে একটা বিশেষ জায়গায় নিয়ে যায়। এটা ছিল সেই জায়গা যেখানে ভিটো কার্লিওনি তার প্রথম অলিভ অয়েলের বিজনেস শুরু করেছিলেন। আসলে মেরি ভিনসেন্টকে পছন্দ করতে শুরু করেছিল। সে এবার ভিনসেন্টকে প্রশ্ন করে, আমার বাবা কি সত্যি একজন খুনি? উনি কি ওনার ভাইকে মেরে ফেলেছিলেন? উত্তরে ভিনসেন্ট বলে, এমনটা কোনোভাবেই হতে পারে না। তোমার বাবা একজন খুবই ভালো মনের মানুষ,
উল্টো উনি নিজে আমাকে খারাপ কাজ করা থেকে বাধা দেয়। যে নিজে অন্যদের খারাপ কাজ করা থেকে বাধা দেয় সে কি করে নিজের ভাইদের জীবন বিপন্ন করতে পারে? ভিনসেন্টের কথা শুনে মেরি এবার তার বাবার সম্পর্কে ভাবতে থাকে। ওদিকে মাইকেল সকল খারাপ কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং বর্তমানে চলমান একমাত্র ক্যাসিনোটাকেও সে বন্ধ করে দেওয়ার কথা ভাবতে থাকে। এজন্য সে বোর্ড অব ডাইরেক্টরসদের নিয়ে একদিন একটা মিটিংয়ের আয়োজন করে এবং তাদের নির্ধারিত শেয়ার অ্যামাউন্টের চেয়ে বেশি টাকা দিয়ে ক্যাসিনো বন্ধ করার কথা সে সবাইকে বলে। দ্বিগুণ টাকা পাওয়ার খুশিতে মিটিংয়ে উপস্থিত সব ডনরা তার প্রস্তাবে রাজি হয়ে গেলেও শুধু জয়ী রাজি হয় না। জয়ী এ সময় বলতে থাকে, এখন তুমি যদি নিজেকে বদলানোর চিন্তা করো তবে সেটা ভুল। এই ক্যাসিনো বন্ধ হয়ে গেলে আমাদের বিজনেস লাটে উঠবে, আমরা চলবো কিভাবে? তোমার সিদ্ধান্তের কারণে আমাদের জীবনে তো প্রভাব পড়বে, আর সেটা তো হওয়া উচিত নয়। এই বলে জয়ী সেখান থেকে চলে যায়। এরপর ওর পিছু নিয়ে বৃদ্ধ অ্যান্টোবেলো উঠে চলে যায়। এর কিছু সময় পর হঠাৎ হোটেলের সব জিনিসগুলো আপনা আপনি কাঁপতে শুরু করে, আর এই বিষয়টা দেখে ভিনসেন্ট বুঝতে পারে কিছু গন্ডগোল হয়েছে। ফলে সে তার আঙ্কেলকে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে নিয়ে বের হয়। এর কয়েক সেকেন্ড পরে দেখা যায় হোটেলের উপরে একটা হেলিকপ্টার এসে থেমেছে এবং তার থেকে মুহুর্মুহু গুলি চালাতে শুরু হয়েছে। ফলে মিটিংয়ে আসা বেশ কয়েকজন গ্যাংস্টার সেখানেই মারা যায়। কিন্তু ভিনসেন্ট সঠিক সময়ে মাইকেলকে সরিয়ে নিয়ে আসার কারণে সেদিন বেঁচে যায় সে। নিরাপদ একটা স্থানে পৌঁছানোর পর ভিনসেন্ট মাইকেলকে বলে, আমার পুরো বিশ্বাস এটা জয়ীর কাজ এবং অ্যান্টেলো এর সাথে রয়েছে, না হলে যখনই ওরা রোম থেকে বেরিয়ে গেল তখনই আমাদের উপরে হামলা হলো। কিন্তু মাইকেল ভিনসেন্টের এই যুক্তি মানতে নারাজ, কারণ ওর বিশ্বাসই হচ্ছিল না জীবনে এত টাকা পয়সা কামানো সত্ত্বেও আজ ওর জীবন এত বিপদের মধ্যে রয়েছে। আর এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে সেখানেই মাইকেল হার্ট অ্যাটাক করে বসে। ফলে সবাই ভয় পেয়ে যায় আর তারপরে তাকে হাসপাতালে অ্যাপয়েন্ট করা হয়। দেখা যায় মাইকেলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে মাইকেলের অনুপস্থিতিতে তার সকল কাজ ভিনসেন্টকেই সামলাতে হতো। এরই সাথে মাইকেলের মেয়ে মেরির সাথে ভিনসেন্টের সম্পর্ক আরও গভীর হতে শুরু করেছিল এবং তারা দুজন একসময় রিলেশনশিপে চলে যায়। এই সময়টাতে ভিনসেন্টকে এখন কোনো কিছুতেই বাধা দেওয়ার মতো কেউ ছিল না। তাই এই সুযোগে ও সবার আগে একটা পরিকল্পনা করে এবং সুযোগ বুঝে একদিন একটা ফেস্টিভ্যালে জয়ীকে মেরে দেয় সে। এর কিছুদিন পর মাইকেল যখন সুস্থ হয়ে ফিরে আসে তখন সে জানতে পারে ভিনসেন্ট জয়ীকে খুন করেছে। ফলে মাইকেল ভিনসেন্টের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ জয়ী মারা যাওয়ায় বাকি গ্যাংস্টাররাও ওর বিরুদ্ধে চলে গিয়েছিল এবং এতে ভিনসেন্টের জীবনও ঝুঁকির মধ্যে ছিল। মাইকেল এরপর ভিনসেন্টকে নিজের কাছে ডেকে বলে, তুমি একদম তোমার বাবার মতো জেদি হয়েছ। তোমার বাবাও এমন একটা জেদের কারণেই মারা গিয়েছিল, কিন্তু আমি তোমাকে এত জলদি হারাতে চাই না। এরপর মাইকেল কিছুদিন শান্তিতে কাটানোর জন্য ইতালিতে চলে যায়, যেখানে সে নিজের যৌবনের অনেকটা সময় পার করেছিল। আর সেখানে পৌঁছে তার সেই পুরনো দিনগুলোর কথাই মনে পড়তে থাকে। যখন সে এখানে ছিল তখন মাইকেল গডফাদার ছিল না, কিন্তু যথেষ্ট খুশি ছিল সে তার জীবন নিয়ে। ইতালিতে আসার পরের দিন ইতালির সবচেয়ে সিনিয়র একজন যাজকের সাথে দেখা করে মাইকেল। এই যাজক এখনকার পোপের মৃত্যুর পর পরবর্তী পোপ হবে। মাইকেল তার কাছে জানতে চায় সত্যি কি ভ্যাটিকান ব্যাংক ঋণে ডুবে আছে। সেই যাজক এবার তাকে অবাক করে বেশ কিছু কথা বলে। যাজক বলে, না, এমন কিছু তো ঘটেনি, বরং গ্যাংস্টারদের একটা গ্রুপ সেই যাজকের সাথে মিলে তোমার মতো একজন বড় ডন যে কিনা নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায় তাকে ভুলভাল বুঝিয়ে ব্যাংকে ইনভেস্ট করাতে চলেছিল, আর তোমার টাকাগুলো তারা হজম করতে চাইছিল। এমনকি যে যাজক তোমাকে ব্যাংকে ইনভেস্ট করতে বলেছিল তাকে তো শুধু পাঠানো হয়েছিল তোমার ব্রেইন ওয়াশ করার জন্য। এসব কথা জানতে পেরে মাইকেলের মাথা ঘুরে যায়। তারপর সে সব বুঝতে পারে এসব সেই বৃদ্ধ যাজক এবং অ্যান্টোবেলেরই কাজ। এরা দুজন মিলে একত্রে মাইকেলকে রাস্তায় নামানোর ফোন দেওয়ার ছিল। তো এরপর মাইকেল আরও জানতে পারে সেই রাত্রে হোটেলের মিটিংয়ে যে হামলাটা হয়েছিল সেটাও অ্যান্টোবেলেরই কাজ। অ্যান্টোবেল এটা করেছিল মাইকেলকে হত্যা করতে পারলে তারা তার পুরো টাকা পয়সা লুটতে পারবে। পুরো বিষয়টা জানার পর মাইকেল ভাবতে থাকে এই অ্যান্টোবেল এবং তার সঙ্গীদের মারা তার বাঁ হাতের খেলা, কিন্তু তাকে এখনো একটা বিষয় নিশ্চিত হতে হবে, এই পরিকল্পনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা। এজন্য মাইকেল প্রথমে তাদের খুঁজে বের করতে চাইছিল এবং নিজের সকল শত্রুকে একবারে শেষ করতে চাইছিল। এই বিষয়টা নিয়ে মাইকেল এবার ভিনসেন্টের সাথে আলাপ করে। সে ভিনসেন্টকে একটা বুদ্ধিও দেয়। সে তাকে বলে কিছুদিন তার থেকে ভিনসেন্ট যেন দূরে থাকে, যাতে ওই অ্যান্টোবেলও ভাবতে শুরু করে ভিনসেন্ট এবং মাইকেলের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। মাইকেলের পরামর্শ মতোই কাজ করে ভিনসেন্ট। আর এরকমই একদিন অ্যান্টোবেলের সাথে দেখা করার পর
অ্যান্টাবেল তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ভিনসেন্ট বলে, আমি মাইকেলের মেয়ে মেরিকে ভালোবাসতাম, আর উনি যখন এটা জানতে পারলেন তিনি আমাকে গ্যাং থেকে বাইরে বের করে দিলেন। এই কথার পর অ্যান্টাবেলও খুশি হয় এবং তার নিজের গ্যাংয়ে যোগ দিয়ে নেয়। ওদিকে ইতালিতেও বর্তমান পোপের মৃত্যু হয়ে গিয়েছিল, ফলে সেই সিনিয়র যাজক যার সাথে মাইকেল কিছুদিন আগে দেখা করেছিল সে নতুন পোপ নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর তিনি ভ্যাটিকান ব্যাংকে ঘটে যাওয়া দুর্নীতির পর্দা ফাঁস করে দেন। এর ফলে বেশ কয়েকজন গ্যাংস্টার এবং সেই চালাক যাজককে তার পদ থেকে বিতাড়িত করা হয়। এমনকি ভিনসেন্টও জেনে যায় অ্যান্টাবেলের সাথে আরও 4 জন যারা মাইকেলকে মারার পরিকল্পনা করেছিল। এরপর যখন ভিনসেন্ট এই ব্যাপারে মাইকেলকে জানায় তখন সে তাকে বলে, অ্যান্টাবেল এবং বাকি 4 জনকে তুমি মেরে ফেলো, এবং একই সাথে এটাও সে বলে, তুমি যদি এই কাজটা সঠিকভাবে করতে পারো আমি ওয়াদা করছি তুমি এখানকার পরবর্তী গডফাদার হবে। এমনিতেও তোমার বাবা সানির গডফাদার হওয়া উচিত ছিল, কিন্তু ওর মৃত্যুর পরে বাবা অনেকটা বাধ্য হয়েই আমাকে এই পদবিটা দিয়েছিল, কিন্তু এখন এইসব আমি তোমার হাতে হস্তান্তর করতে চাইছি। তোমাকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর আমি আমার পরিবারের কাছে ফিরে গিয়ে বাকি জীবনটা আনন্দের সাথে কাটাতে চাই। মাইকেলের এসব কথা শুনে ভিনসেন্ট খুব খুশি হয়, আর ওর খুশির সীমা থাকে না। কিন্তু এ সময় মাইকেল তাকে একটা শর্ত দিয়ে বসে। শর্তটা হলো সে ভিনসেন্টকে বলে, তুমি গডফাদার হওয়ার পর মেরির জীবন থেকে তুমি সরে যাবে। তবে মাইকেল এটা ভিনসেন্টের উপরে রেগে করেছিল না। মাইকেল জানতো একজন গডফাদারের জীবন কতটা ঝুঁকিতে থাকে, তাই সে চাইছিল না মাইকেলের সাথে মেরি জড়াক এবং তার নিজের জীবনটা ঝুঁকিতে ফেলুক। এরপরের দিন মাইকেল তার ছেলের অ্যান্টনির অপেরা দেখতে যায়, কিন্তু সেখানে অ্যান্টাবেল এবং তার সাথীরাও মাইকেলকে মারার জন্য এসেছিল। কিন্তু তারা মাইকেলকে মারার আগেই ভিনসেন্টের লোকজন ওই যাজকের সাথে 3 জন ডনকে আলাদা আলাদাভাবে মেরে ফেলে। এমনকি অ্যান্টাবেলের চায়ে বিষ মিশিয়ে তাকে পরপারে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু একটা লোক পালিয়ে যায়। এসব ঝামেলা শেষ হওয়ার পর সবাই সেদিন সে শোটাকে বেশ এনজয় করতে থাকে, কিন্তু মেরি খেয়াল করে ভিনসেন্ট তাকে এড়িয়ে চলছে। তাই সে ভিনসেন্টের কাছে গিয়ে জানতে চায় কেন সে এটা করছে। মেরির কথা শুনে ভিনসেন্ট তাকে বোঝায়, আমার থেকে তোমার দূরে থাকাটাই মঙ্গল হবে। ভিনসেন্টের এই কথা শুনে মেরির বুঝতে দেরি হয় না এসবের পেছনে তার বাবার হাত আছে। তো এরপর শো শেষ হওয়ার পর যখন মাইকেল বাইরে বের হচ্ছিল তখন হঠাৎ তার উপরে গুলি শুরু হয়, আর একটা গুলি তার কাঁধে এসে বেঁধে। আসলে এই কাজটা করেছিল সেই বেঁচে যাওয়া লোকটা। মাইকেলের কাঁধে গুলি লাগায় তার তেমন একটা ক্ষতি হয়েছিল না, কিন্তু অন্য আর একটা গুলি মাইকেলের মেয়ে মেরির বুকে এসে লেগেছিল। ফলে মেরি সেখানেই সেদিন মারা যায়। নিজের চোখের সামনে মেয়ের এ ধরনের মৃত্যু দেখে মাইকেল পাগলের মতো চিৎকার করতে শুরু করেছিল। গডফাদার হওয়ার কারণে তাকে কত কিছুই না হারাতে হয়েছে, এখন একমাত্র মেয়েটিও মারা গেল। এই ঘটনার পর মাইকেল একেবারে ভেঙে পড়ে এবং সে চিৎকার করে কাঁদতে শুরু করে। সেই ঘটনার পরে বেশ কিছু বছর পার হয়ে যায়, আর অনেক বছর পেরিয়ে যাওয়ার কারণে মাইকেল অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। মাইকেল এখন লাঠিতে ভর দিয়ে চলাফেরা করত। তার চেহারায় সে জৌলুস ছিল না, চামড়ায় ভাঁজ পড়েছিল। সে বসে বসে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো ভেবেই তার সময় কাটাতো। নিজের স্ত্রীর সাথে কাটানো প্রথম মুহূর্তগুলো তার বেশিরভাগ সময় মনে পড়ত। তার সন্তানেরা চার্চ থেকে পাওয়া সম্মান, পার্টিতে নিজের মেয়ের সাথে ড্যান্স করা, এসব পুরনো স্মৃতিগুলো মাইকেলের মনে একেবারে গেড়ে বসেছিল। প্রায় সময় মাইকেল এসবই ভাবত। তো সেদিন মাইকেল যখন এসব ভাবছিল তখন একসময় তার হাতের লাঠিটাও নিচে পড়ে যায়। মাইকেল যখন লাঠিটা নিচে ঝুঁকে উঠাতে যাবে তখন হার্ট অ্যাটাক হয় তার, আর সেখানেই মারা যায় মাইকেল কার্লিওনি ওরফে গডফাদার। আর একই সাথে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডন গডফাদারের পরিসমাপ্তি ঘটে। বন্ধুরা, 3টা পার্টে সাজানো গডফাদার মুভির পুরো স্টোরিটা আসলে এর মাধ্যমেই শেষ হয়ে যায়। এই গডফাদার মুভিতে আমরা মাফিয়াদের চিরাচরিত নিয়মগুলোর পাশাপাশি কিছু ফিলিংস দেখেছি, যেগুলো আমাদের অনুভব করাতে বাধ্য করে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গডফাদারদের এড়িয়ে চলবেন। তো ফিরছি অন্য কোনো একদিন নতুন কোনো এক মুভি এক্সপ্লেইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।